নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের প্রতিদিনের মতো আজকেও অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মনে করলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। আমরা অবশ্যই ভয়েস অফ গ্লোবাল সাউথ, মাদার অফ অল ডেমোক্রেসি, কিন্তু গত প্রায় এক মাস ধরে যে কাণ্ড কারখানা চলছে তাতে মনে কিছু প্রশ্ন জাগছে। দেখুন, ককরোচ জনতা পার্টির হঠাৎ করে লাইমলাইটে চলে আসা সোশ্যাল মিডিয়ার আন্দোলন, সেটা রাজপথে সেই আন্দোলনের ঢেউ এসে পৌঁছল। অনেকে খুব বলছেন যে জেন জির আন্দোলন। হ্যাঁ, জেন জি তো ককরোচ জনতা পার্টির এই প্রতিবাদ আন্দোলনের মুখ্য ভূমিকায়, সন্দেহ নেই। অনেকে খুব আশা প্রকাশ করছেন ভারতবর্ষেও নাকি ওই বাংলাদেশে যেরকম জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান হয়েছে, নেপালে যেরকম হয়েছে, সেই রকম একটা আন্দোলন দানা বাঁধছে এবং আগামী দিনে সরকারকে সেই আন্দোলন মোকাবিলা করতে যথেষ্ট বেগ পেতে হবে। এখানেই আমার কতগুলো বক্তব্য আছে। দেখুন, গণতান্ত্রিক দেশে মানুষের প্রতিবাদ করা, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করা, সরকারি মতের সঙ্গে ভিন্ন মত পোষণ করার সম্পূর্ণ অধিকার আছে। এটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ, ভিন্ন মত অবশ্যই থাকবে। কিন্তু ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো এক হচ্ছে এবং সেই আন্দোলনের আগুনে রুটি সেকার চেষ্টা করছে, সেখানেই কিছু প্রশ্ন জাগে। যেমন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দুজন কংগ্রেসের মুখ্যমন্ত্রী, মল্লিকার্জুন খার্গে, 120 জন কংগ্রেসের সাংসদ, লোকসভা রাজ্যসভা মিলিয়ে হঠাৎ করে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানে বসে গেলেন। এভাবে কি বসা যায়? লিডার অব দ্য অপোজিশনের পদের যে গরিমা, যে গুরুত্ব, সেটা রাহুল গান্ধী বোঝেন? আমার কিন্তু মনে অনেক রকম প্রশ্ন আছে। উনি রুটি সেঁকতে চাইছেন আন্দোলনের উত্তাপে, কিন্তু এই আন্দোলনের পিছনের চালিকা শক্তি কি শুধু যুব সম্প্রদায়? এর পিছনে বাইরের শক্তির মদত নেই তো? এর পিছনে ডিপ স্টেট নেই তো? কারণ একটা স্থায়ী সরকার, যাকে নির্বাচনের মাধ্যমে হারানো যাচ্ছে না, চেষ্টা তো কম করেননি, কংগ্রেস করেছে, বিরোধীরা করেছে, যখন সেখানে কাঙ্ক্ষিত ফল মিলছে না, তখন একটা অরাজকতা, একটা অচল অবস্থা যদি তৈরি করা যায়, তার থেকে ইলেকটোরাল গেইন যদি হয়, সেটাই বা কম কিসের? আমি এই ছেলেমেয়েগুলোর যে বিষয় নিয়ে আন্দোলন করছে তার সঙ্গে আমি সম্পূর্ণরূপে সহমত। কিন্তু এই আন্দোলনের চালিকা শক্তি কি শুধু তরুণরা? এর পিছনে কি বাইরের শক্তির মদত নেই, যারা ভারতবর্ষে একটা নতুন করে অশান্তির আগুন জ্বালাতে চায়, নিজেদের কায়েমি স্বার্থকে সুরক্ষিত করতে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে? ভারতবর্ষে এই ভারতীয় জনতা পার্টি টানা 15 বছরের ক্ষমতায় থাকা দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছেও যেমন শিরোপীড়ার কারণ, এবং বাইরের ভারত বিরোধী শক্তিও একটা হিন্দু ন্যাশনালিস্ট ফোর্স দেশের শাসন ক্ষমতায় আছে, সেটা হজম করা কিন্তু খুবই কষ্টকর। আমরা অতীতে জর্জ সোরসের কথা জানি, এরকম অনেক আছে। রাহুল গান্ধী যখন বিদেশে যান,
কাদের কাদের সঙ্গে দেখা করেন। তার বিভিন্ন বক্তৃতা তো ইউটিউবে অ্যাভেলেবল আছে, শুনবেন। বিদেশের মাটিতে গিয়ে ভারতবর্ষের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তিনি নানা কথা বলেন, দেশের সরকারকে হেয় প্রতিপন্ন করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ছে বলেন, এই কেন্দ্রের সরকারকে ইলেক্টেড অটোক্রেসি বলেন, সবই বলেন। মাঝে মধ্যে কাউকে না জানিয়ে বিদেশে চলে যান। এই সবগুলোকে যদি আপনি মালার মতো গাঁথেন, তাহলে একটা জিনিস বা একটা সিদ্ধান্তে উপনীত হওয়া কি খুব অযৌক্তিক যে ভারতবর্ষের অভ্যন্তরীণ স্থিতাবস্থা, ভারতবর্ষের যে প্রগতি, উন্নয়নের সড়কে যে হাঁটা, দেশ জুড়ে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যে বিপুল পরিমাণে তৈরি হচ্ছে, এবং এই ধারা বজায় থাকলে বিরোধীদের পক্ষে আগামী দিনের কেন্দ্রের শাসন ক্ষমতা দখল করা কার্যত অসম্ভব, এটা বুঝেই কি কোনো চক্রান্ত করা হচ্ছে যে দেশের আর্থ, সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাতে? আমার এই কথাগুলো শুনে অনেকে বলতে পারেন যে আমি মোদী সরকারের চিয়ার লিডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। হোল্ড ইউর ব্রেথ। আমি প্রথমেই একটা জিনিস বলেছি যে ছাত্ররা যে আন্দোলন করছে এবং যে বিষয়গুলো তাদের আন্দোলনের মুখ্য উপজীব্য, সেগুলোকে আমি সমর্থন করি। ছাত্ররা আরো অনেক বেশি অ্যাটেনশন ডিজার্ভ করে, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট, করে। ছাত্রদের বিপথে চালিত করা যায় খুব সহজে। তারা 18 বছর বয়স, 19 বছর বয়স, কেউ 20-21 বছর বয়স, তাদের সামনে যদি এমন কিছু বলা হয়, তারা সহজেই প্ররোচিত হতে পারে। কেউ প্ররোচনা দিচ্ছে কিনা আমি জানি না, এটা কেন্দ্রীয় সরকারের উচিত পুরো বিষয়টা খতিয়ে দেখা, নইলে কিন্তু একটা সংকট ঘনীভূত হবে। দেখুন, 1956 সালে লাল বাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী হিসাবে পদত্যাগ করেছেন। তারপরে 1982 সালে দিল্লি এয়ারপোর্টে একটা বিমান দুর্ঘটনার দায়িত্ব স্বীকার করে মাধবরাও সিন্ধিয়া করেছেন। গাইসাল ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে নীতিশ কুমার করেছিলেন, এবং মোদিজির জমানায় সুরেশ প্রভু পদত্যাগ করেছিলেন। দেখুন, এটা হচ্ছে মরাল রেসপন্সিবিলিটি নেওয়া। মন্ত্রীকে কেউ দোষারোপ করে না, কিন্তু তার দপ্তরের অধীনে কোনো বিষয় নিয়ে যদি ব্যাপক শোরগোল হয়, যদি ছাত্র বা অন্য মানুষরা বিক্ষোভ দেখান, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি নৈতিক দায়িত্ব স্বীকার করে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ করা উচিত। একটা মরাল হাই গ্রাউন্ড এস্টাবলিশ করা যায়। 1956 সালে ট্রেন দুর্ঘটনার পিছনে লাল বাহাদুর শাস্ত্রী রয়েছেন, এটা তো কেউ বলে না, কিন্তু শাস্ত্রীজি তিনি কিন্তু পদত্যাগপত্র দিয়েছিলেন। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এরকম নজির আছে, এবং প্রথম মোদী সরকার বা এনডিএ সরকারের সময় রেলমন্ত্রী সুরেশ প্রভুও পদত্যাগ করেছিলেন। তাহলে ধর্মেন্দ্র প্রধান, তাকে এখনো পর্যন্ত পদত্যাগের নির্দেশ কেন দেওয়া হয়নি, বা তিনি স্বেচ্ছায় কেন পদত্যাগ করছেন না নৈতিক দায়িত্ব নিয়ে? তা নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করলে কি মহাভারত অশুদ্ধ হতো? নাকি আমাদের কেন্দ্রের সরকার মনে করে যে এই সামাজিক আন্দোলনের মুখে, চাপের মুখে নতি স্বীকার করলে তাদের যে ইমেজ আছে সেই ইমেজ ধাক্কা খাবে?
কখনো কখনো নমনীয় অবস্থানেও যেতে হয়। ইলেক্টেড গভর্নমেন্ট অবশ্যই এই সামাজিক যে আন্দোলনগুলো গড়ে ওঠে তার চাপের মুখে নতি স্বীকার করবে, এটা সবসময় কাঙ্ক্ষিতও নয়, হওয়া উচিত নয়। কিন্তু স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে। সরকার শুধু চিয়ার লিডারদের বক্তব্য শুনবে আর ডিসেন্টিং ভয়েসকে ইগনোর করবে, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। প্রধানমন্ত্রী এনডিএর মিটিংয়ে বলেছেন যে এই যে নিট বিষয়ক যে সমস্যা, সেটার মোকাবিলা করার জন্য সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। খুব ভালো কথা। এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যারা এই অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। ঠিক, কিন্তু একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল নাকি এই ছাত্রদের সঙ্গে বসে সমস্যাটার সমাধানের রাস্তা খোঁজা? কখন তারা বৈঠক করলেন? যখন তারা দেখলেন যে দিল্লির রাজপথে মানুষ নেমেছে, প্রতিবাদ করছে। হ্যাঁ, এর পিছনে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের ভূমিকা ছিল, বলতে পারেন ইন্ধনও ছিল, কিন্তু তাদের বাইরেও অসংখ্য ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। যন্তর মন্তরে সোনাম ওয়াংচুক অনেকদিন ধরে বসে আছেন, সেই 28শে জুন থেকে। সরকার কি পারত না সেই অনশন মঞ্চে তাদের প্রতিনিধি পাঠিয়ে সহানুভূতির সঙ্গে বিষয়টাকে বিবেচনা করার আশ্বাস দেওয়া? তারা তো করলেন। সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন। ওয়াংচু গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন। এটা যদি আগে করা যেত তাহলে কি এত ঘটনা ঘটত? বিরোধীরা কি হাতে এতটা রাজনৈতিক অস্ত্র পেতেন? আমার মনে হয় পেতেন না। দেখুন, আমি এই ধরনের আন্দোলনের মুখে সরকার নতি স্বীকার করবে, তাদের সিদ্ধান্ত বদল করবে, এটা কখনো হতে পারে না। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত, সরকারের কাজ হচ্ছে গুড গভর্নেন্স। কিন্তু একই সঙ্গে যারা যন্তর মন্তরে অনশনে বসছেন, যারা নিট পরীক্ষার অব্যবস্থা নিয়ে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন, তাদের কথাও সরকারকে শুনতে হবে। এভরিথিং ইজ নট হাঙ্কি ডোরি। সরকার যদি মনে করে যে সব সুন্দর চলছে এবং সরকারের চিয়ার লিডাররা যতই টেবিল চাপড়ান না কেন, একটা সরকার 12 বছর হয়ে গেল, তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা ধুমায়িত হবেই। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী সংগ্রহশালার ডিরেক্টর একটি নিবন্ধ লিখে বলেছেন যে মোদী সরকার ক্লান্ত হয়ে গেছে, মন্ত্রীদের অনেকের অহংকারের মাটিতে পা পড়ছে না। যে ভদ্রলোক লিখেছেন তিনি তো মোদী সরকারের একজন ঘনিষ্ঠ আমলা, তাকেই তো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের ডিরেক্টর হিসাবে মনোনীত করা হয়েছে। তা এই ভদ্রলোক যখন একটি নিবন্ধ লিখে বলেন যে 12 বছর ধরে কেন্দ্রের মোদী সরকার রয়েছে, সেই সরকার একটু ক্লান্ত হয়ে পড়েছে, মন্ত্রীরা অহংকারী হয়ে গেছেন, মাটিতে তাদের পা পড়ছে না, আমি ধরে নেব এটা প্রধানমন্ত্রীর বক্তব্য। তার ঘনিষ্ঠ একজন যখন এই নিবন্ধ লেখেন, তখন সেটা প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমতি না নিয়ে লিখেছেন, আমি বিশ্বাস করতে রাজি নই। এই সংকট মোকাবিলা করার উপায় কি, সেটাই আমি 1, 2, 3 করে বলি। 1, সরকারকে ডিসেন্টিং ভয়েস মন দিয়ে শুনতে হবে। 2, সব স্টেক হোল্ডারদের বক্তব্য গুরুত্বের সঙ্গে অনুধাবন করতে হবে। 3,
বাইরে থেকে বা বাইরের কোনো শক্তি বা কোনো রাজনৈতিক দল যদি বৃহৎ কোনো চক্রান্তের জাল বনে দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, তাহলে সেই চক্রান্তের জালকে উদ্ঘাটন করতে হবে। চক্রান্তের পিছনে কারা কারা আছে তাদের সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে হবে। 4, মোদিজির, জানি না তিনি ভাবছেন কিনা, ভাবতেও পারেন, যে কামরাজ প্ল্যান ইমপ্লিমেন্ট করতে হবে নতুন করে। অর্থাৎ যারা 12-13 বছর ধরে মন্ত্রিত্ব করছেন, ক্লান্ত হয়ে গেছেন, তাদেরকে সংগঠনে ফিরিয়ে আনুন। সংগঠন থেকে তরুণ মুখকে মন্ত্রিসভায় নিয়ে আসুন। এটাই তো কামরাজ প্ল্যান। অসুবিধা তো কিছু নেই। নতুন রক্ত আসুক মন্ত্রিসভায়, যাদের গড় বয়স অনেক কম হবে, বা সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিন, তারপরে প্রধানমন্ত্রী নিজের মতো করে মন্ত্রিসভা সাজান। এগুলো কিন্তু সময়ের দাবি। এন্টায়ার স্ট্রাকচারটাকে একটু ঝাঁকুনি দেওয়ার দরকার। স্থিতিজাড্য চলে এসছে। অনেক মন্ত্রী ভাবছেন তারা সাধারণ মানুষের কোনো প্রশ্নের জবাব দেবেন না, তারা সব প্রশ্নের ঊর্ধ্বে, সব সংশয়ের ঊর্ধ্বে। কয়েকদিন আগে ভূপেন্দ্র যাদবের সেক্রেটারি, প্রাইভেট সেক্রেটারি এক ধাক্কায় পিএমও তাদেরকে বদলি করে দিয়েছে হঠাৎ করে। কেন? এখানেই তো প্রশ্ন। তাহলে কি কায়েমি স্বার্থ মোদি অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে একেবারে জাঁকিয়ে বসেছে? তা সেই কায়েমি স্বার্থ যদি খুব পাকাপোক্ত হয়, সেটা সরকারের পক্ষে বিপদ, এবং দেশের মানুষ কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না। এটা অশনি সংকেত। সেই কায়েমি স্বার্থকে চিহ্নিত করে সেই কায়েমি স্বার্থের জ্বর থেকে একদম তুলে নিতে হবে, মানে শিকড় থেকে উৎখাত করতে হবে কায়েমি স্বার্থকে। সিজেপির বিক্ষোভ নিয়ে যা চলছে, এবং বিরোধী দলগুলো এই বিক্ষোভের আগুনে রাজনৈতিক রুটি সেঁকছেন, তাদের লক্ষ্য 2029-এর লোকসভা নির্বাচন এবং 2027-এর উত্তরপ্রদেশের নির্বাচন। প্রথমে কংগ্রেস সিজেপির আন্দোলনে খুব একটা গুরুত্ব দেয়নি। পাবন খেরাকে পাঠানো হয়েছিল। কংগ্রেসের বক্তব্য ছিল সিজেপি হচ্ছে বিজেপিরই বি টিম। কিন্তু হঠাৎ শীত ঘুম ভেঙে কংগ্রেস চলে গেল। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাংসদরা, 2 মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করলেন। তাহলে কংগ্রেস যখন বুঝলো যে সিজেপির যে আন্দোলন, সেই আন্দোলনে মানুষ সাড়া দিচ্ছে, এতদিন কংগ্রেস সেভাবে গুরুত্ব দেয়নি বিষয়টা, তাই তারা এর মধ্যে আবার ঝাঁপিয়ে পড়ল রাজনৈতিক রুটি শেখার তাগিদে। কিন্তু কেন্দ্রীয় সরকারকে পুরো বিষয়টাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। অতীতের অনেক উদাহরণ আছে যেখানে নৈতিক দায় স্বীকার করে মন্ত্রীরা পদত্যাগ করেছিল। মোদী সরকার যদি মনে করে যে আন্দোলন হলো, সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ইস্তফা দিতে হলো, তাহলে সরকারের কর্তৃত্ব দুর্বল হচ্ছে, এই বার্তাটাই যাবে বিরোধীদের কাছে এবং দেশের মানুষের কাছে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত না নিলেও ভবিষ্যতে শিক্ষামন্ত্রীর পদে অন্য কাউকে আনা যেতেই পারে। এখন বাজারটা গরম আছে। এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বললে সরকারের নৈতিক পরাজয়, সেটা বিরোধীরা প্রচার করবে এবং বিরোধীরা রক্তের স্বাদ পেয়ে আরো আন্দোলনের তীব্রতা বাড়াবে। কিন্তু যখন এটা একটু থিতিয়ে যাবে, আজ বাদে কাল তো থিতিয়ে যাবেই, তখন যদি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন বা তাকে ইস্তফা দিতে বলা হয়, সেটা কি খুব খারাপ একটা সিদ্ধান্ত হবে।
কারণ যারা আজকে রাস্তায় নেমেছেন তারা সিংহভাগই আমাদের সন্তান সন্ততি, তাদের অভিভাবকরা, যারা নিট পরীক্ষার প্রস্তুতির জন্য দীর্ঘ ৩-৪ বছর পরিশ্রম করেছে। যখন প্রশ্নপত্র বাতিল হয়ে যায়, মানে ফাঁস হয়ে যায়, পরীক্ষা বাতিল হয়ে যায়, তখন তাদের মানসিক অবস্থা কি হয় একজন অভিভাবক হিসাবে আমি বুঝতে পারি। সম্পূর্ণ সহানুভূতি আছে আমাদের এই সন্তান সন্ততিদের প্রতি, এবং সরকারকেও খুব সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করা উচিত ছিল। তারা একটু দেরি করে ফেলেছেন। তারা যদি দেরি না করে প্রথম থেকে এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করে আলোচনার রাস্তাটা প্রশস্ত করতেন, তাহলে কিন্তু 20শে জুলাই রাজধানী দিল্লিতে যে ছবি আমরা দেখলাম সেই ছবি দেখতে হতো না। দেখুন, সংবাদ মাধ্যম 2011 সালে আন্না হাজারের ইন্ডিয়া এগেইনস্ট করাপশনকে যেভাবে তুলে ধরেছিল তার শিখিভাগও এবার তারা করেনি। কারণ প্রথম দিকে ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের মঞ্চ, তাতে সংবাদ মাধ্যমের খুব একটা যে আগ্রহ ছিল তা নয়। পরে যখন ওই আন্দোলনের ইন্টেন্সিটি বাড়ে, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ তার পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যায়। এবং মনমোহন সরকার নথি স্বীকার করে। লোকপালের ড্রাফট বিল তৈরির জন্য আন্না হাজারের টিমের 5 সদস্য আর মনমোহন সিং সরকারের 5 সদস্য আলাপ আলোচনা করে ড্রাফট বিল তৈরি করেছিল। বাবা রামদেবকে রিসিভ করতে প্রণববাবু চলে গেছিলেন এয়ারপোর্টে। 5 জন সিনিয়র ক্যাবিনেট মিনিস্টারকে দিয়ে মনমোহন সিং কমিটি গঠন করেছিলেন। তাতে প্রণববাবু, চিদম্বরম, কপিল সিব্বল, সলমান খুরশিদ, বীরাপ্পা মৈলি ছিলেন। তাহলে ইউপিএ 2 সরকারের রিয়াকশনটা ছিল তারা আগে থেকেই ব্যাকফুটে। কেজরিওয়াল আন্না হাজারের ন্যারেটিভকে তারা কাউন্টার করতে পারেননি, বরঞ্চ সেই ন্যারেটিভকেই তারা এন্ডোর্স করেছিল। কিন্তু এই সরকার আবার সম্পূর্ণ বিপরীত অবস্থানে, যে এই ধরনের আন্দোলনকে গুরুত্ব দেব না, কথা বলবো না, যা হচ্ছে হোক। মন্ত্রিসভার সদস্যদের নাকি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কোনো কথা বলবেন না এই বিষয় নিয়ে। এটাও একটা এক্সট্রিম অবস্থান, দুটোই এক্সট্রিম অবস্থান। মনমোহন সরকার আত্মসমর্পণ করেছিল আন্নার আন্দোলনের কাছে, আর মোদী সরকার কার্যত উপেক্ষার রাস্তায় হাঁটে এই সামাজিক আন্দোলনের ক্ষেত্রে। দুটোই একেবারে 180 ডিগ্রি অপোজিট। আমাদের মধ্যপন্থা খুঁজতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার গুড গভর্নেন্স দেবে। সে যদি মনে করে এই সিদ্ধান্তটা জনস্বার্থে, সেই সিদ্ধান্তে তারা অটল থাকবে। কিন্তু ডিসেন্টিং ভয়েসকেও সহমর্মিতার সঙ্গে শুনতে হবে, এটা অন্তত আমার বিচার। গণতন্ত্রে শুধু সরকারের চিয়ার লিডারদের বক্তব্যই সর্বাধিক গুরুত্ব পাবে এটা হয় না। বিরুদ্ধ মত, ভিন্ন মতকেও যথাযোগ্য সম্মান এবং গুরুত্ব দিয়ে শুনতে হবে। এবং বিরুদ্ধ মতের মধ্যে যদি কোনো যুক্তি থাকে, সেই যুক্তি যদি অকাট্য হয়, সরকারকে তাদের বক্তব্য গ্রহণ করে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এগোতে হবে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের কাছে এটাই তো আমাদের প্রত্যাশা। সরকার যাবে, সরকার আসবে, প্রধানমন্ত্রী কেউ হবেন, প্রধানমন্ত্রী কেউ থাকবেন, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, রাজনৈতিক দল ক্ষমতা থেকে চলে যাবে। অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর ধরে তো এই পরম্পরাই চলছে। কিন্তু দেশটা তো থাকবে, গণতন্ত্র তো থাকবে, বিরুদ্ধ মত তো থাকবে, প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার তো থাকবে। আর আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমে তাদের দাবি দাওয়া তো জানাবে।
তাদের বিরুদ্ধে বল প্রয়োগের কি আছে? বিষয়টা এতটা যেতই না যদি না কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্তারা বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে। মোদী সরকার অবশ্যই শক্তিশালী সরকার, এই বার্তাটা সবাই জানে এবং সবাই সেটা কি বলবো অনুধাবনও করে, কারণ পূর্বতন ইউপিএ সরকারের তুলনায় এই সরকার অনেক বেশি শক্তিশালী, অনেক বলিষ্ঠ সিদ্ধান্ত তারা নিতে সক্ষম, সেটা দেশের মানুষ জানে। কিন্তু তার মানে এই নয় যে ছাত্রছাত্রীরা একটা ন্যায্য বিষয় নিয়ে আন্দোলন করছে, কথা বলতে চায়, তাদেরকে এতদিন সম্পূর্ণ উপেক্ষা করলাম। যখন দেখলাম যে তাদের আন্দোলনে মানুষের সমর্থন আছে, তখন গিয়ে কথা বললাম। আগে যদি কথা বলা হতো, আগে যদি এদের কথাগুলো শোনা হতো, তাহলে এই পরিস্থিতির তো সৃষ্টি হতো না। দেখুন, ভারতবর্ষের সংবাদ মাধ্যমের ওনারশিপ প্যাটার্ন চেঞ্জ হয়েছে। পাওয়ার্স দ্যাট বি এট সেন্টারের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখতে চায়, তাদের কমার্শিয়াল ইন্টারেস্ট আছে, এগুলো আমরা জানি। তাই তথাকথিত মেন স্ট্রিম সংবাদ মাধ্যমের কাছে দেশের মানুষের কোনো প্রত্যাশাও নেই, ব্যতিক্রম কিছু আছে। কিন্তু সর্বভারত এই বাইরের গণমাধ্যম তারা তো এই বিষয়গুলোকে নিয়ে হাইলাইট করবে, এবং যারা ভারতের এই উত্থানকে বাঁকা চোখে দেখে, যারা সহ্য করতে পারে না ভারত এভাবে এগিয়ে যাচ্ছে, তারা এই বিষয়টাকে নিয়েই সরব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, যে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনের উপর মোদী সরকার লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস সে সেল ফাটিয়েছে। এই যে আইআইটি রুরকি কর্তৃপক্ষ বলেছেন যে কোনো সামাজিক রাজনৈতিক বিষয়ে সেখানকার ছাত্রছাত্রী এবং কর্মচারীরা সমাজ মাধ্যমে কোনো মতামত দিতে পারবেন না। এটা কি খুব গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সঠিক সিদ্ধান্ত? এ তো মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ কি নয়? এই ঘটনাগুলোই কিন্তু, ছোট ছোট ঘটনাগুলো পরবর্তীকালে খুব বড় আকার নেয়, এবং ভারত বিরোধী শক্তি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এগুলোকে এত বেশি গুরুত্ব দিয়ে ছাপায় ও সম্প্রচার করে, তখন কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক যে বৈঠক, সেখানে এইসব প্রশ্নগুলো আসে এবং সরকারকে একটু ডিফেন্সিভ অবস্থানে যেতে হয়। তাই একটা সংকট কিন্তু তৈরি হয়েছে। এই সংকটের মোকাবিলা করতে হবে সরকারকে, কারণ 2029 নির্বাচন, এখন অনেক কাজ বাকি আছে। কোন রকম অরাজকতা তো আমরা চাই না, দায়িত্ব সরকারের। হ্যাঁ, সংসদে আলোচনা হবে, খুব ভালো কথা। রাহুল গান্ধী রাজনৈতিক রুটি শিখতে গেছিলেন, এটা বুঝতেও কারোর কোনো অসুবিধা নেই। কিন্তু যে ছেলে মেয়েগুলো, তারা তো অত রাজনীতি সচেতন নয়, তারা তো আমাদের সন্তান সন্ততি, তারা যখন পুলিশের লাঠি খেলো, টিয়ার গ্যাস খেলো, সেটা কিন্তু আমাদের অন্তরাত্মাকেও নাড়িয়ে দিয়েছে। এটা সরকারকে একটু বুঝতে হবে, ভাবতে হবে। শুধু শুনবো না, কথা শুনবো না, সিভিল সোসাইটির আন্দোলনকে গুরুত্ব দেব না, আমি নির্বাচিত, আমি যদি ঝুঁকি তাহলে আমার সরকারের কর্তৃত্ব ক্ষুণ্ণ হবে বলে বার্তা যাবে, আমার মনে হয় ধারণাটা সঠিক নয়। সরকার একই সঙ্গে সুশাসন দেবে, নিজের নীতি প্রণয়ন করবে, আবার একই সঙ্গে ডিসেন্টিং ভয়েসকে গুরুত্ব দেবে, নীতি প্রণয়নের ক্ষেত্রে সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে এগোবে। ভারতবর্ষের গৌরবোজ্জ্বল সংসদীয় রাজনীতির ইতিহাসে নৈতিক দায় স্বীকার করে অনেকে পদত্যাগ করেছেন। সেই রাস্তায় হাঁটলে পরে মহাভারত অশুদ্ধ হতো না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস।
এ ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।